আমরা আল্লাহর নামে শুরু করি। আজাদী সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব। আজাদী এই শব্দটা যখন আমরা উচ্চারণ করি, এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে মুক্ত হওয়ার যেই চিন্তা, স্বাধীন থাকার চিন্তা, স্বাধীন হওয়া, কোনো আধিপত্যবাদী শক্তি কিংবা ঔপনিবেশিক শক্তি থেকে নিজেকে মুক্ত করা, ন্যায় ইনসাফের সাথে একটি সমাজ পরিচালিত হওয়া, রাষ্ট্র পরিচালিত হওয়া, এবং আলটিমেটলি যে জনগণের ক্ষমতায়ন, মানুষ মনে করবে সে কারোর দ্বারা শাসিত নয়, বরং সে নিজেদেরকে শাসন করছে। এই যে একটা পরিবেশ, এই যে একটা চিন্তা, এই যে কনসেপচুয়াল ফ্রেমিং, এই পুরোটাকে আমরা একসাথে বলছি দিস ইজ আজাদি। আমরা কি চাই? আজাদি চাই। আমরা মুক্ত হতে চাই, আমরা স্বাধীন থাকতে চাই। বাঙালির নেচারের মধ্যে দুইটা জিনিস রয়েছে। বাঙালি তার স্বাধীনতা নিয়ে কম্প্রোমাইজ করে না, মুক্ত থাকার বিষয়ে সে কখনো কম্প্রোমাইজ করতে চায় না। বাঙালি তার বাংলা ভাষাকে নিয়ে কম্প্রোমাইজ করে না। আমি এটা একাধিকবার বলেছি, আজকে লাস্ট ক্লাস আবারও বলে যাচ্ছি। বাঙালির কালচারাল কোরে দুইটা জিনিস খুব স্ট্রং: পারসুইট অফ ফ্রিডম, মুক্ত থাকার, স্বাধীন থাকার যেই চিন্তা, বাসনা এবং কর্মকাণ্ড। একই সাথে তার যেই ভাষা, বাংলা ভাষা, এই ভাষাকে নিয়ে কোনো ধরনের টালবাহানা বাঙালি সহ্য করে না। গত ১,৫০০ বছরের ইতিহাস তাই বলে। এখন আসেন, আমরা যে আজাদির কথা আজকে আলোচনা করব, সে আজাদি কি তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে বা একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব? তা কিন্তু না। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আমাকে গত কয়েকদিন আগে একজন বলছে, তুমি যে বারে বারে বলো এটা বিপ্লব, কেন বিপ্লব? আজকে কেন বিপ্লব এই বিষয়টাও আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। দেখুন, ব্রিটিশদের অধীনে যখন এই ভারতবর্ষ, বিশেষ করে আমাদের বাংলা ছিল, তা আমরা বলেছি আমরা ছিলাম পরাধীন। প্রায় ১৯০ বছর এই ভারতবর্ষ, বিশেষ করে আমাদের বাংলা, পুরো ভারতবর্ষ ছিল না, আমাদের বাংলাটাই ১৯০ বছর ছিল বেশি সময় ধরে। এই ১৯০ বছর আমরা যে ব্রিটিশদের অধীনে ছিলাম একটানা, এখান থেকে আমরা ১৯৪৭ সালে মুক্তি পেয়েছি। ১৯৪৭ সালের মুক্তির পরে, আজাদির পরে আমরা বলেছি যে আমরা সত্যিকার অর্থে আজাদি পাইনি। আবার আমাদের একটা যুদ্ধ করতে হলো। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আবার দেশটা স্বাধীন করলাম। এরপরই আবার সামনে চলে আসলো আমরা আজও মুক্তি পাইনি। আবার আমরা ২৪ করলাম। ২৪ করার পরে কি আমরা মুক্তি পেয়েছি? এই প্রশ্ন আপনাদের সামনে রেখে যাচ্ছি। এবার আসেন, হিস্ট্রিক্যাল লেগাসিটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমি গত ক্লাস পর্যন্ত ১৮৫৭ সাল পর্যন্ত নিয়ে এসেছিলাম। সিপাহী বিদ্রোহ মনে আছে কিনা? সিপাহী বিদ্রোহ পর্যন্ত, সরি এর আগের ক্লাসে সিপাহী বিদ্রোহ পরে, কত ক্লাস তো ছিল আমার জাতীয়তাবাদ, মুসলিম জাতীয়তাবাদ নিয়ে। সিপাহী বিদ্রোহ পর্যন্ত আমরা কথা বলেছিলাম কিভাবে বি ইসলামাইজেশন হয়েছে। এরপরে সেখান থেকে আবার কিভাবে ব্যাক করার প্রবণতা মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে, সেটা আমরা ওই ক্লাসে আলোচনা করেছি। তো আজকে সেখান থেকেই শুরু করব। দেখুন, ১৮৫৭ সাল, এটাকে সিপাহী বিদ্রোহ হিসেবে আমরা জানি, কিন্তু যারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী চিন্তা করেছেন, ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার চিন্তা করেছেন, তারা বলেছেন দ্যাট ওয়াজ আ রেভলিউশন। ব্রিটিশদের বিরুদ্ধে আমরা একটা বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবটা সফল কি ব্যর্থ সেটা হলো কনসিডারেশনের বিষয়। আপনি সব বিপ্লব যে সফল হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা বিপ্লব মানেই আমাদের কনসেপ্টটা একটা স্ট্রং কনসেপ্ট যে বিপ্লব মানে সফল হবে, তা কিন্তু না। সব বিপ্লব সফল হয় নাই, অনেক বিপ্লব সফল হয় নাই। সো ১৮৫৭ সালে সিপাহী বিপ্লব যেটি হয়েছে,
সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা বলি, সেটি সফল হয় নাই, এটা বলতে পারেন। কিন্তু ওইটা নেচারটা ছিল বিপ্লব। কেন আমরা সেটাকে বিপ্লব বলবো? কেন আমরা 24কে বিপ্লব বলবো? যখন বিপ্লবের তাত্ত্বিক ব্যাখ্যায় যাব তখন এটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। 1857 সালের এই বিপ্লবের পরে যখন এটা ব্যর্থ হলো, ব্যর্থ হওয়ার পরের পরিণতিটা হচ্ছে যে এটার জন্য প্রধানত মুসলমানদেরকে দায়ী করা হলো। যদিও মুসলমানরাই এটার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, এবং এর রেজাল্ট হিসেবে গভর্নমেন্টের সকল স্তরে, সেনাবাহিনীতে, সকল পর্যায়ে মুসলমানদের পার্টিসিপেশন আরও কমিয়ে দেওয়া হলো। আমি আগের ক্লাসে বলেছি যে তারা মিসট্রাস্ট এখানে দেখা দিয়েছে, অবিশ্বাস, মুসলমানদেরকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না, এই কনসেপচুয়াল ফ্রেমিং ব্রিটিশদের মধ্যে তৈরি হয়েছে। গ্রাজুয়ালি আমরা দেখি যে 19 শতক পেরিয়ে যখন 20 শতক শুরু হয়, এর বড় একটা 20 শতক শুরুতে বড় একটা ঘটনা ঘটে বাংলায়, সে হচ্ছে বাংলা ভাগ হয়, বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গের পরে যেটি হয়েছে যে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলা ভাগকে স্বাগত জানিয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের বাঙালিদের তীব্র আন্দোলনের মুখে এটি মিলিয়ে যেতে শুরু করে। আমি এখানে একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটি হচ্ছে 1905 সালের আগে হিন্দু বাঙালি যারা, তারা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো সরাসরি মুভমেন্টে এগেনস্টে কিন্তু এরকম যায় নাই। 1905 সাল, দ্যাট ওয়াজ ল্যান্ডমার্ক। মুসলমানরা 5 সালের আগ পর্যন্ত, 1857 সাল থেকে 1905, আমরা যদি এই সময়টাকাল ধরি, তাহলে মুসলমানদের মুভমেন্ট ছিল বেসিক্যালি সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য মুভমেন্ট ছিল। রাজনৈতিক মুক্তির মুভমেন্ট যখন সে ফেল করলো 1857 সালে, তখন তার মুক্তির জায়গাটা হচ্ছে সামাজিকভাবে মুক্তি, অর্থনৈতিকভাবে মুক্তি। নীল বিদ্রোহ হয়েছে, জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, নানান টাইপের বিদ্রোহ হয়েছে, কৃষক বিদ্রোহ হয়েছে। এই বিদ্রোহের একটা অন্যতম বিষয় ছিল সামাজিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। মুসলমানরা এক পর্যায়ে ধরেই নিয়েছে যে রাজনৈতিক মুক্তি হয়তো আর সম্ভব না। সো আমাদেরকে অ্যাটলিস্ট সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে মুক্ত হইতে হবে। আজাদের যেই কনসেপ্টটা 1857 সালে ডেভেলপ করে, তার বেসিস ছিল অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। পলিটিক্যাল যেই আজাদি, এই আজাদি এটা অ্যাবসেন্ট হয়ে গিয়েছে ব্যাপারটা এমন না। বাস্তবতার কারণেই, যেহেতু মুসলমানদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সামাজিক অবস্থা খারাপ, সো সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাক করানোর যে মানসিকতা, সেখান থেকে কাজটা শুরু করেন সৈয়দ আমির আলী কিংবা স্যার সৈয়দ আহমেদ। ওনার যে কর্মকাণ্ডগুলো করেছেন, এডুকেশনাল মুভমেন্ট দাঁড়া করিয়েছেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মুসলিম পিপল, এটার বেসিস হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাদের মুক্তিটা নিশ্চিত করা। এবং 1905 সালে যেই বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ হওয়ার পরে মুসলমানদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হলো, সে আশা আকাঙ্ক্ষা মাত্র কয়েক বছরের মধ্যেই 11 সালে এসে পূর্ব বাংলার মুসলমানদের এই আশা আকাঙ্ক্ষাটা বিলীন হলো বা মিলিয়ে গেল। এই জন্য আমরা কাকে দায়ী করব কি করব না, এই বিষয়ের ব্যাখ্যা আমরা আজকে যাচ্ছি না। কিন্তু 1905 সাল পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে রাজনৈতিক মুক্তির যে বীজ, সেটি বুনে দিয়েছে। 1905 সালে আপনার কোনো একটা পয়েন্টের সাথে স্ট্রাইক করতে হয় যে আমার রাজনৈতিক স্বাধীনতা লাগবে, আমার সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে না। কারণ সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা না থাকলে সেটা টিকে থাকে না। এই কমন সেন্সটা বাঙালি মুসলমানদের মধ্যে ডেভেলপ করেছে 1905 সালের পরে। দেখুন, 1905 সালের পরে স্বদেশী আন্দোলন হয়েছে, আপনি নাম শুনেছেন না? এটা স্বদেশী আন্দোলন হওয়ার পেছনে যে লক্ষ্য পশ্চিম বাংলায় আর পূর্ব বাংলার লক্ষ্য কিন্তু এক না। পূর্ব বাংলার মুসলমানদের কনসেপ্টে ঢুকেছে যেহেতু আমার
রাষ্ট্র আমাকে যেহেতু একটা আলাদা প্রদেশ দেওয়া হয়েছে, সেই প্রদেশ নেয়ার বিষয়ে তারা স্বদেশী আন্দোলন করতেছে। কথা বুঝছেন কিনা? সো এই 1905 সালের আমার কাছে যে গুরুত্বটা, সবচেয়ে বড় গুরুত্ব হলো এখানে একটা রাজনৈতিক চিন্তা মুসলমানদের মধ্যে স্ট্রংলি ডেভেলপ করেছে। আর সে রাজনৈতিক চিন্তা ডেভেলপ করার পেছনে অন্যতম যারা ভূমিকা রেখেছেন তার মধ্যে একজন খাজা সেলিমুল্লাহ, যার নেতৃত্বে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো। এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার তিনি চেষ্টা করেছেন। রাজনৈতিক রূপ দিয়ে সেটার একটা প্রাতিষ্ঠানিক সাংগঠনিক অবস্থান তিনি তৈরি করেছেন। আমি 24 নিয়ে আজাদির এই আলোচনায় আমরা মূলত হেডিংটাই ব্যাখ্যা করতেছি। আজাদির যে ধারাবাহিকতা, 5 সালে এসে আমরা রাজনৈতিক মুক্তির কথা বলছি, 47-এ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে আলাদা রাষ্ট্র হলো, রাজনৈতিক মুক্তি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই রাজনৈতিক মুক্তিটা আমরা নিশ্চিত করতে পারি নাই বিকজ অফ পারসেপশন, বিকজ অফ দেয়ার ডমিনেন্ট মেন্টালিটি। এটা আমরা পারি নাই। 71-এ এসে আমরা আবার স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আরেকটা বিপ্লব হয়েছে। সেই স্বাধীন রাষ্ট্রে এসে আমরা ইনসাফ, ন্যায়ের যে শাসন, সেই শাসনটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা আবার চলে আসছি 2024-এ। 24-এর এই বিপ্লবটাকে আমি 3 ভাবে বলবো। আমি একটু ঝাম দিলাম আর কি, এখানে আবার ব্যাকে যাব। 24-এর এই বিপ্লবটাকে আপনি 3 ভাবে ব্যাখ্যা করতে পারেন। একদিকে এটা হচ্ছে একটা সেকুলার বিপ্লব। 24-এ যে বিপ্লব, এটা ছিল একটা সেকুলার বিপ্লব। আপনি খেয়াল করেছেন যারা হাফ প্যান্ট পরে এসে এই যুদ্ধে নেমে গেছে, যাদের মেয়েদের যাদের মাথায় কাপড় নাই, কিংবা ধরেন হাতে সিগারেট কিন্তু ঠিকই নেমে গেছে। আমি এটা ব্যাখ্যা করতেছি এই জন্য না, কাউকে মার্জিনালাইজ করা পয়েন্ট এইটা না। আমি বোঝানোর চেষ্টা করেছি যে সকল বর্ণের ধর্মের মানুষ এখানে মাঠে নেমেছে। সে একটা ইনসাফের সমাজ কায়েম করা, যেখানে তার ভোটাধিকার থাকবে, যেখানে কারোর প্রেশারে পড়ে সে তার বাক স্বাধীনতাকে বুলন্টিত হতে দিবে না। এমন একটি সমাজ চায় যেখানে ন্যায় ইনসাফ থাকবে, মানুষ তার কথা নিজের মতো করে বলতে পারবে। সেই সমাজটা পাওয়ার জন্য কত গায়করা নেমে গিয়েছেন, আলেম ওলামা সবাই। সো একদিকে আমরা এটাকে একটা সেকুলার বিপ্লব বলতে পারি। আবার দেখবেন যে এটা একটা ইসলামী বিপ্লব। 24-এর বিপ্লবটা কেন ইসলামী বিপ্লব? যারা শাহাদাত বরণ করেছে এদের হিস্ট্রি আপনি ঘেটে দেখবেন, এরা শাহাদাতের তামান্না নিয়ে গেছে মাঠে। আমার চাচাতো ভাই শাহাদাত বরণ করেছে 24-এর বিপ্লবে। আমি ওর মানে যাওয়ার আগে তার মায়ের সাথে যে কথোপকথন, আমার চাচির সাথে, আমি সেই কথোপকথন শুনে রীতিমতো কান্না করেছি যে হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর শাহাদাত। সেইভাবেই গিয়েছে। সে শুধু একা না, এই 1400-র উপরে যারা শাহাদাত বরণ করেছেন, এই প্রত্যেকটা মানুষের একটা বড় অংশ যে দেখবেন যে যারা শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নেমেছে। আপনি আবু সাইদ যে হাতটা তুলে দিয়েছে, এটা কি শাহাদাতের তামান্না না? এটা অন্য কোনোভাবে সম্ভব না। সেই গুলির মধ্যেই তার চূড়ান্ত সফলতা পেয়েছে, বা চূড়ান্ত সফলতা সে প্রত্যাশা করেছে। তো এই ক্যালকুলেশনটা, এই বাস্তবতা যদি আমরা ব্যাখ্যা করি, তখন আমাদেরকে বলতে হচ্ছে এটা একটা ইসলামিক রেভলিউশন ছিল। আবার তৃতীয়, এটা একটা আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব ছিল। বাংলাদেশে যে শাসক গত 15-16 বছর শাসন করেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছে এটা বাংলাদেশের শাসক না, এটা একটা আধিপত্যবাদী শক্তির এজেন্ট যে কিনা আমাদেরকে শাসন করতেছে। আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই পরাশক্তি, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সো আধিপত্যবাদ মোকাবেলায় তাকে মূলোৎপাটন করার জন্য এটা ছিল আধিপত্যবাদ বিরোধী একটা বিপ্লব। আমরা এই বিপ্লবটাকে 3 ভাবে ব্যাখ্যা করতে পারি। এর বাইরে আরো অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমি 3টা বললাম। কিন্তু আপনি
এটা সার্বজনীন বিপ্লব হওয়ার জন্য যত উপায় উপকরণ দরকার এই 24-এর বিপ্লবের মধ্যে সেটি ছিল। এখন কেন 24-কে আমরা বিপ্লব বলবো? কারণ 24 সমাজ, রাষ্ট্র এবং ক্ষমতার গুণগত রূপান্তরের নির্দেশনা দান করে। সমাজ, রাষ্ট্র এবং সরকারের গুণগত পরিবর্তনের কথা বলে এখানে। এটা স্থিতিশীলতার কথা বলছে না, যে স্থিতিশীলতা আগে গত 15 বছর ছিল। সব স্থিতিশীল, কিন্তু দেশের টাকা পয়সা সব লুটপাট হয়ে যাচ্ছে। আমার তো ওই স্থিতিশীলতা দরকার নাই, যে স্থিতিশীলতা মানুষ, হাজার হাজার মানুষ মেরে ফেলা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে। পরিবর্তনের কথা বলছি। দেখুন, গত কয়েকদিন আগে আমি প্রেস ক্লাবে একটা আলোচনায় গিয়েছিলাম। একজন প্রফেসর বলতেছিলেন যে দুইটা বিষয় এখন চলছে। একটা, আগামী নির্বাচনে, পয়েন্ট একটু বলেই ফেলি, আগামী নির্বাচনে এক ধরনের ওয়ান পোর্শন বা ওয়ান পার্ট তাদের কাজ হচ্ছে স্থিতিশীলতা তৈরি করা, আরেকজনের কাজ হচ্ছে সংস্কার করে পরিবর্তন করা। যখন স্থিতিশীলতার কথা বলা হয় তখন কিন্তু ভাল লাগে যে হ্যাঁ স্থিতিশীল থাকুক, কিন্তু পরিবর্তনটা হচ্ছে না এর মধ্য দিয়ে। আপনি যখন কোনো সমাজের পরিবর্তন চাইবেন, সেই সমাজ স্থিতিশীল থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যখন সংস্কার চাইবেন তখন সেটা স্থিতিশীল থাকবে না, অস্থিতিশীল হয়ে উঠবে। তাহলে 24টা আসলে কি চাইছে? কি স্থিতিশীলতা চাইছে? তাহলে তো আগেরটাই ভালো ছিল। 24-এর বিপ্লব কি চেয়েছে? সমাজটাকে সংস্কার করে, পরিবর্তন নিশ্চিত করে, গুণগত পরিবর্তন, সামাজিক অর্থনৈতিক পরিবর্তন, মানুষকে পরিপূর্ণভাবে আজাদি নিশ্চিত করার মধ্য দিয়ে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এটি 24 চেয়েছে। আর এই চাওয়ার কারণেই 24-কে আমরা বিপ্লব বলছি। দেখুন, বিপ্লব হওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট বিভিন্ন স্কলাররা এটা নিয়ে ব্যাখ্যা করেছেন যে একটা বিপ্লব হওয়ার জন্য কি দরকার হয়। রাষ্ট্রের কাঠামোতে যারা থাকেন তাদের ব্যাপারে চরম গণ অসন্তোষ থাকে, তাদেরকে উৎখাত করার বা মানে সরিয়ে দেওয়ার, নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়। এরপরে রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক থাকে না, রাষ্ট্র একদিকে, নাগরিক আরেকদিকে। এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে বিপ্লবটা ঘটে। এরপরে হচ্ছে আজাদি হওয়ার যে, আজাদ হওয়ার বা মুক্ত হওয়ার যে মানসিকতা, কনসেপচুয়াল ফ্রেমিং, এটা ডেভেলপ করে। একটি ভয়ভিত্তিক কাঠামো থেকে বের হওয়ার চেষ্টা করে মানুষ। একটা ভয় ভিত্তিক, এখানে মানে চূড়ান্ত ভয়। আপনি যে একটা কথা বললো আপনাকে ধরে নিয়ে যাবে, এই ধরনের একটা ভয়ের ব্যাপার থাকে। এখন বিপ্লবের ক্ষেত্রে বলা হয় যে আমরা যেটা কনসেপ্ট আমাদের, যে একটা ভালো ফলাফল আসবে, এটা কিন্তু বিপ্লব না। ফলাফল কিন্তু বিপ্লব না, প্রক্রিয়াটা হচ্ছে বিপ্লব। মনে রাখবেন, ফলাফল বিপ্লব না, বিপ্লব হচ্ছে প্রক্রিয়াটা, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। দিস ইজ রেভলিউশনারি প্রসেস। কোন একটা রাষ্ট্রের, যতগুলো রাষ্ট্রে বিপ্লব হয়েছে, সব রাষ্ট্রে যে আগের দিন অন্ধকার ছিল পরের দিন আলো হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা ডে নাইটে চেঞ্জ হয়ে যায় এমন না বিষয়টা। এটা প্রক্রিয়ার বিষয়। এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি কিনা, বিপ্লবের যে প্রক্রিয়া সেটার মধ্যে আমরা আছি কিনা। আমরা কি রূপান্তর চাচ্ছি? আমরা কি পরিবর্তন চাচ্ছি? আমরা কি সমাজটাকে আমূল পরিবর্তন করে দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি? সেটা চলছে কিনা। সেটা যদি কন্টিনিউ থাকে, বিপ্লব কন্টিনিউ করতেছে। আমরা এই বিপ্লবটাকে যদি তাত্ত্বিক ব্যাখ্যা করি, আমি একটা থিওরিকেই সামনে আনতে চাই, মিশেল ফুকোর থিওরি, পাওয়ার থিওরি। অনেকেই এটা হয়তো পড়েছেন বা আমি রিকোয়েস্ট করবো এটা পড়বেন। মিশেল ফুকো 60-এর দশকে সারা দুনিয়া কাঁপানো একজন মানে তাত্ত্বিক। তিনি পাওয়ারে যে ব্যাখ্যাটা দিয়েছেন, যে পাওয়ারটা
স্ট্রাকচারাল বিষয়ে পাওয়ার উপর থেকে আসে। যেমন আমরা সবচেয়ে পাওয়ারফুল মানুষ মনে করি কাকে এখন, ধরেন প্রধান উপদেষ্টাকে, কিংবা সেনাবাহিনীর প্রধানকে, কিংবা প্রধান বিচারপতিকে, যারা একদম উপরে আছেন, টপে। কিন্তু মিশেল ফুকো বলছেন না, পাওয়ারটা কিন্তু টপে না, পাওয়ারটা হচ্ছে দোজ হ্যাভ নলেজ, ইট ইজ ইন গ্রাসরুট লেভেল, একদম তলানিতেই পাওয়ারটা আছে। পাওয়ার থিওরির যে টপ ডাউন অ্যাপ্রোচ, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেন নাই, এটা বটমে আছে পাওয়ার। তো 24-এর বিপ্লবে যে পাওয়ারটা আমরা দেখেছি, এটা কি টপের পাওয়ার দেখেছি না বটমের পাওয়ার দেখেছি? বটমের পাওয়ার দেখেছি। সো এক্স্যাক্টলি এই মিশেল ফুকোর থিওরিটা এখানে অ্যাপ্লাইড হয়েছে। আমার মনে হয় মূল আলোচনা কিন্তু এটাই, যে আলোচনাটা আজকে আমি করতে চাইছি আপনাদের সামনে। এর বাহিরের যেগুলো, এগুলো গাল গল্প হবে, বেসিক কথা এগুলোই, যে আজাদী সংগ্রামের ধারাবাহিকতায় কীভাবে আমরা এই বিপ্লবটাকে নিশ্চিত করলাম। সেকুলারিজমের যেই শাব্দিক অর্থ, এটা হচ্ছে ধর্মহীনতা। সেকুলারিজম বলতে আমরা আমাদের সমাজের যে কনসেপ্টটা আর বাস্তবে যে কনসেপ্ট, সেকুলারিজম তো ইউরোপের ডেভেলপমেন্ট। সেকুলারিজমের এই কনসেপ্ট ডেভেলপ করেছে ইউরোপে। মূলত চার্চের যেই নেগেটিভ অ্যাক্টিভিটি বা খ্রিশ্চিয়ানিটিকে আপহোল্ড করার কথা বলে মানুষের সাথে যেই নিপীড়নমূলক কর্মকাণ্ড হয়েছে মধ্যযুগে, তখন মানুষের মধ্যে এই কনসেপ্ট আসে যে যেই ধর্মের কারণে আমরা এই নিপীড়নের শিকার হচ্ছি, সো আমরা ধর্মে আর থাকবো না। ধর্ম থেকে নিজেকে বের করে আনার যে চিন্তা, সেটা ছিল সেকুলারিজম। কিন্তু আমাদের এই ভারতবর্ষে এসে এই সেকুলারিজমের অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, ব্যক্তির অ্যাক্টিভিটিতে ধর্ম প্রাধান্য পায় না, এটাকে আমরা এখানে সেকুলারিজম হিসেবে ব্যাখ্যা করি। আমি যখন কাজ করব অ্যাজ এ হিউম্যান হিসেবে কাজ করে যাচ্ছি, ধর্ম এখানে প্রাইম ফ্যাক্টর না। সো আমি এই কনসেপ্টের জায়গা থেকে বলছি, যারা 24-এর বিপ্লবে অংশগ্রহণ করেছেন, একটা বড় অংশ মানুষ ধর্মীয় কারণে আসেন নাই। তিনি সমাজটাকে পরিবর্তন করার জন্য, নিপীড়নমূলক একটি সরকারকে উৎখাত করার জন্য, ভয়ের সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য, একটি ইনসাফের সমাজ কায়েমের জন্য সামনে এসেছেন। ইনসাফ সবার জন্য দরকার। ইনসাফ কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, ইনসাফ সকলের জন্য আলাদা তা কিন্তু না, সবার জন্য ইনসাফ দরকার। ইনসাফের সমাজ যদি আসে, তাহলে সবাই সেখান থেকে উপকৃত হয়। সো আমি যেই সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছি, এই সেকুলারিজম ধর্মহীনতার সেকুলারিজম না। ধন্যবাদ। ভেরি গুড, একটা ভালো প্রশ্ন করছে। কার্ল মার্কসের যে থিওরি, মার্কসকে আপনি স্ট্রাকচারালিস্ট থিওরি বলেন। স্ট্রাকচারাল, কাঠামোগত চিন্তা করে যত তাত্ত্বিক রয়েছেন, তার মধ্যে কার্ল মার্কস একজন অন্যতম। আর মিশেল ফুকো হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিস্ট। তিনি কাঠামোর বাইরে চিন্তা করেন। কাঠামো মানে কি? রাষ্ট্র কাঠামো, সেখানকার পাওয়ার। তিনি কার্ল মার্কস হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম ব্যাখ্যা করেছেন। ঐতিহাসিক যেই বিবর্তন হয়েছে, সেটাকে হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম এই থিওরিতে ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বলছেন যে প্রাচীন আমলে দাস প্রথা ছিল, একটা স্ট্রাকচারাল ব্যবস্থা ছিল, সেখান থেকে ফিউডালিজম আসছে, সেখান থেকে ক্যাপিটালিজম আসছে, ক্যাপিটালিজম থেকে এর পরের স্টেজ হচ্ছে সোশ্যালিজম, আর ফাইনাল স্টেজ হচ্ছে কমিউনিজম। এখন মার্কসের যে চিন্তাটা, আমরা 24-এর বিপ্লবকে কার্ল মার্কসের স্ট্রাকচারাল পলিসিতে ফেলতে পারি না। কারণ স্ট্রাকচারাল পলিসি হলে বিএনপি, জামাত ইসলাম বিপ্লব করত। আমার কথা বুঝছেন কিনা? যদি এই বিপ্লবটা বিএনপি, জামাত বা অপোজিশনে বড় দুইটা দল,
আওয়ামী লীগের অ্যাপোজিশনে বড় দুইটা দল বিএনপি এবং জামাত, এদের হাত দিয়ে বিপ্লবটা হইতো, এদের হাত দিয়ে হয় নাই। হয়েছে কাদ দিয়ে? মিশেল ফুকোর পোস্ট স্ট্রাকচারালিস্ট পলিসিতে, গ্রাসরুট লেভেলের পাওয়ার দিয়ে হয়েছে। যারা 24-এ নেতা হয়েছেন এদেরকে 23 সালেও কেউ নেতা মনে করে নাই। সো আমরা কার্ল মার্কসের থিওরি দিয়ে 24-এর বিপ্লবকে ব্যাখ্যা করা ঠিক হবে না, কারণ কার্ল মার্কসের পলিসি হচ্ছে স্ট্রাকচারাল পলিসি। এটা কোনো দোষের কিছু না, এক এক থিওরিশিয়ান এক একভাবে ব্যাখ্যা করেন সমাজকে। স্ট্রাকচারাল পলিসিতে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে রাষ্ট্রটা গত এতদিন ধরে যে চলছে, স্ট্রাকচারাল পলিসিতে তো চলছে, ক্ষমতার পালাবদল হয়েছে বা হয় নাই, কিংবা একই শাসন কয়েকবার কন্টিনিউ করেছে অন দ্য বেসিস অফ স্ট্রাকচারাল প্রসেস। নির্বাচন দিয়েছে, ভোট দিনে হয়েছে কি রাতে হয়েছে এটা তো অন্য হিসাব, কিন্তু নির্বাচন তো দিছে। সো এটা হচ্ছে কার্ল মার্কসের পলিসিতে চলে, স্ট্রাকচারাল পলিসি। কিন্তু পরিবর্তনটা যেটা হয়েছে আমাদের, এই পরিবর্তনটা হয়েছে পোস্ট স্ট্রাকচারাল থিওরির আলোকে। মিশেল ফুকো যেটা বলেছেন পাওয়ার থিওরি, যার হাতে নলেজ আছে তার কাছে পাওয়ার। ধন্যবাদ। ভেরি গুড, খুব সুন্দর ক্রিটিক্যাল প্রশ্ন আসছে। আমি কিন্তু শেষে এটা বলছি, এটা একটা সার্বজনীন বিপ্লব ছিল। কোনো একটা পার্ট দিয়ে, ইসলামী বিপ্লব দিয়ে, সেকুলার বিপ্লব দিয়ে বা আধিপত্যবাদ বিরোধী বিপ্লব দিয়ে এটাকে ডিফাইন করা যায় না। তিনভাবে আপনি চিন্তা করতে পারবেন। যে জেলেন, আমি যে ইসলাম প্রিয় মানুষ, আমি চিন্তা করতেছি না আমি মাঠে গেছি দিন ইসলাম কায়েম করার জন্য। যিনি সেকুলার তিনি চিন্তা করেছেন যে একটা ইনসাফ বা একটা সেকুলার সমাজ, সুন্দর সমাজ থাকবে যেখানে ভয়ভীতি থাকবে না। সো এই যে পারসেপশন, এতে কোনো দোষের কিছু নাই। আমরা প্রত্যেকটা পারসেপশনটাকে ওন করতেছি। এই বিপ্লব একটা সার্বজনীন বিপ্লব ছিল। তো এই সার্বজনীন বিপ্লবের মধ্যে যেই যে পারসেপশন নিয়ে আসছে, আমরা বলছি না যেটা ইসলামিক বিপ্লব, আমরা বলছি না এটা শুধু সেকুলার বিপ্লব, আবার বলছি না এটা যে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদী বিপ্লব, এটাও বলছি না। এটা সার্বজনীন বিপ্লব, সবার স্টেক ছিল এখানে। একদিকে যেমন আলেম ওলামাদের স্টেক ছিল, আরেকদিকে সেকুলারদের স্টেক ছিল, কৃষকদের, ছাত্রদের, সমাজের সকলের স্টেক ছিল এখানে। সো এটা একটা সার্বজনীন বিপ্লব, এটা ইসলামিক বিপ্লবও না, সেকুলার বিপ্লবও না। কিন্তু আপনি চাইলেই যে যার মতো করে ব্যাখ্যাটা শক্ত করে দাঁড়া করে ফেলতে পারবেন। দিস ইজ মাই পয়েন্ট। ক্লিয়ার স্যার? আসসালামু আলাইকুম। মানে যারা স্থিতিশীল সরকার চাচ্ছে দেখা যাচ্ছে তারাই সব ক্ষেত্রে ডমিনেন্ট এখন, এবং ইদানিং খেয়াল করা যাচ্ছে আরও অনেক বেশি তারা শক্তিশালী হয়েছে। তো এই প্রেক্ষাপটে আমরা যেটা অর্জন করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি বিপ্লব পরবর্তী জনগণ যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চায় সেটা যদি অর্জিত না হয় তাহলে বিপ্লব তো আসলে ব্যর্থই বলা যায়। তো আসলে সামনের কনসিকুয়েন্স কি হতে পারে এখন সেটা মানে কতটুকু ইয়া করা যায়, অনুমান করা যায়? ভেরি গুড, খুব ভালো প্রশ্ন আসছে। বিপ্লবের পরে যে প্রতি বিপ্লবগুলো হয়েছে বা বিপ্লবের পরে দীর্ঘ সময় ধরে যে ক্যাওয়াটিক সিচুয়েশন ছিল, এর পিছনে একটা বড় কারণই হচ্ছে স্টাবলিশমেন্টটাকে সরাইতে না পারা। যতগুলো রাষ্ট্রে, যে ফ্রান্স রেভলিউশনের কথা বললো, ফ্রান্স রেভলিউশন হয়ে গিয়েছে, বাট সেটার যে এস্টাবলিশমেন্টটা সেটা তো সরাইতে পারতেছে না। ওই সরানোর জন্য যে প্রক্রিয়াটা একটা লম্বা সময় ধরে হ্যাসেল হয়েছে বা
সংগ্রাম হয়েছে বা অ্যাক্টিভিটি তারা করেছে, এটা বাংলাদেশেও চলবে। আপনি এটা যদি 24 যদি বিপ্লব হয়ে থাকে, আমরা যে ক্যালকুলেশন দিয়েছি সেই বিপ্লবে আমরা বলছি দিস ইজ রেভলিউশন। সো যারা স্টাবলিশমেন্টকে ধরে রাখতে চায়, এরা বিপ্লবের নেচারে বলে যে এটা টিকে থাকা সম্ভব না। বিপ্লবের যে নেচার, সেই নেচার বলে যে এই এস্টাবলিশমেন্ট ধরে রাখা সম্ভব হবে না। আপনি এস্টাবলিশমেন্ট তো হিউজ জিনিস, এটা পরিবর্তন হতে সময় লাগে। 10 বছর লাগতে পারে, 15 বছর লেগে যেতে পারে, 5 বছর অ্যাটলিস্ট 10 ইয়ার্স লেগে যাবে এই পুরো সিস্টেমটাকে রিফাইন করতে। সো আপনি যে স্ট্রং অবস্থানটা দেখতেছেন, এই স্ট্রং অবস্থানটা ডিউ টু একটা লম্বা সময় ধরে এস্টাবলিশমেন্ট রয়েছে, এবং সেই লম্বা সময় এস্টাবলিশমেন্টের যে কনসেপচুয়াল ফ্রেমিংটা, আমি এস্টাবলিশমেন্ট সরিয়ে দেওয়ার চাইতে কনসেপচুয়াল যে জায়গাটা, সেটার সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তো সেটা হইতে সময় লাগবে, এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে এটা হয়ে যাবে, ব্যাপারটা নাও হইতে পারে। কিন্তু যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি বলছি বিপ্লব ইজ নট দ্য রেজাল্ট, এটা ইজ দ্য প্রসেস। প্রক্রিয়াটা হচ্ছে বিপ্লব, রেজাল্ট কিন্তু বিপ্লব না। রেজাল্ট আসতে সময় লাগতে পারে, আপনি 3 দিনে রেজাল্ট পেয়ে যাবেন এই আশা করাটা ঠিক হবে না। ধন্যবাদ।